বৃষ্টি, তারপর আধ ঘন্টার মধ্যে পুলিশ এমন পাল্টা অ্যাকশন শুরু করলো যে সুরসুর করে যে যার মতো বাড়ি ঢুকে গেল। হ্যাঁ, এটা তো আমরা একদিন ভিডিও দেখতাম, কাশ্মীরে হয়েছে, ট্রোল পেন্টিং হতো, তারপরে পুলিশের অ্যাকশন। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ গিয়েছিল উদ্ধার করতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, গুলিও চলেছে, তারপরে পুলিশ কী করেছে। তো দেখে শেখা উচিত, নাহলে ঠেকে শিখতে হবে। এই জন্য ভুলে যায় যেন ওরা, এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সরকারটা চেঞ্জ হয়ে গেছে। যারা এই ধরনের কাজে হস্তক্ষেপ করছেন কষ্টটা তাদের হবে, জেলে ওদেরকে যেতে হবে, মাথা ওদের ফাটবে। যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছে তারা তো কিছু হবে না, পরে তাদের উপরে অ্যাকশন নিশ্চয়ই হবে। চারজন ভিভিআইপির যারা তাণ্ডব করছে দেখুন, যারা এই ধরনের অবৈধ এনক্রোচমেন্ট করেছিল, রাজনৈতিক লাভ নিয়েছিল, তারা কিছু মানুষকে এই কাজে বাধা দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে। আমি বলে দিচ্ছি কোনো লাভ হবে না। এখানে শুরু হয়েছিল, কিশোর বাহিনী রাস্তা অবরোধ করে বলেছিল রাজাবাজারে নামাজ পড়ব, কিন্তু পুলিশ যেই কথা বললো তারা কি আবার মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। তো ধার্মিকভাবে আবহাওয়াকে কাজে লাগিয়ে আর প্রশাসনকে অসুবিধায় ফেলার যে চক্রান্ত, এটা থেকে বিরত থাকুন যারা করছেন। নাহলে কি হচ্ছে, হাতটা ওই অবধি যাবে না, আরও অনেক দূর অবধি চলে যাবে। প্রথমে রাজাবাজার, তারপরে পাক সার্কাস। পুলিশ দেখিয়ে দিল যে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে পুলিশ অতি অনায়াসেই আইন শৃঙ্খলাকে নিজের কন্ট্রোলে আনতে পারে, যেটা এতদিন পর্যন্ত করতে দেওয়া হয়নি। কালকে দিয়ে 7 পে কমিশন আজকে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাংলায় স্বপ্ন দেখতে পারে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে, কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে। সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে, তো যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে, আর তার অ্যাকশন দেখতে পাবেন ধীরে ধীরে। অর্থমন্ত্রক ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে, যে বয়সসীমা যেটা ঘোষণা করা হয়েছে সরকার পক্ষ থেকে, শুধু কথা নয় কাজে দেখিয়ে দিল। একদম অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে সেই বয়সের ঊর্ধ্বসীমা বিজ্ঞপ্তি প্রকাশ করলো। ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয় প্রত্যেকটি বিভাগ সেটাকে ফলীভূত করে তাদের মতো করে, সেরকম তারা আবার সার্কুলার জারি করছে, কাজ শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টাল মিটিংও আমরা করছি গিয়ে, যে কী করে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা সরকার ঘোষণা করেছে। এবং সমস্ত একদম মানে ইমার্জেন্সিভাবে কাজকর্ম হচ্ছে, সব ডিপার্টমেন্টে সবাই করছেন। মন্ত্রী সংখ্যা কম আছেন, মন্ত্রিসভার বিস্তার হয়ে গেলে আরও ব্যাপক কাজ দেখতে পাবেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আপনারা কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনুপ্রবেশ আটকাবো, কেন্দ্রকে জমি দেবো। আজকেও বিএসএফ এর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক রয়েছে, প্রসেসিং কি এগিয়ে গেছে? প্রসেস শুরু হয়ে গেছে, সেই দিন থেকে বলা হয়ে গেছে, জমির দেখা দেখি মাপ যোগ শুরু হয়ে গেছে, এবং হস্তান্তরও শুরু হয়ে যাবে। যে প্রসিডিংস লাগে সরকারি কাজের যে সিস্টেম আছে সেটা মেনেই হবে, এবং খুব দ্রুত গতিতেই হবে। রেল চত্বর খালি করার জন্য বিগত 3 বছরে রেলের তরফ থেকে বড় বড় স্টেশন হাওড়া শিয়ালদা এবং তার সঙ্গে কলকাতার যে ছোট ছোট স্টেশন ঢাকুরিয়া, যাদবপুর, পাক সার্কাস ইত্যাদি, সেখানে একাধিকবার নোটিশ সার্ভ করা হয়েছিল যে স্টেশন চত্বরের যে এনক্রোচমেন্ট বা জবরদখল আপনারা খালি করে দিন। পূর্বতন সরকারের থেকে কোনো ইতিবাচক মনোভাব মেলেনি, নতুন সরকার ইতিবাচক, তাই রেল আস্তে আস্তে সমস্ত স্টেশন সেটা খালি করছে। সেটা নিয়ে আবার বিরোধীদের কটাক্ষ যে যোগী রাজ্যের মতো পশ্চিমবঙ্গটাও আস্তে আস্তে বুলডোজারের রাজ্য হয়ে যাচ্ছে। ওরা কি ভেবেছিল ভোগী রাজ্য চলবে নাকি এখানে? যোগী রাজ্যই মডেল চলবে। দেখুন, যত আমাদের স্টেশন আছে এখানে, তার কোথাও হাঁটার জায়গা নেই, বসার জায়গা নেই। কোনো বয়স্ক মানুষ এসে গেলে একটু বসবে, বেঞ্চগুলোও খালি থাকে না, সেখানেও দোকান লেগে গেছে। মহিলারা, বাচ্চারা দাঁড়িয়ে থাকেন, ট্রেন দেরি হলে খুব অসুবিধা হয়। বৃষ্টি হলে শেডের মধ্যে যেতে পারেন না, সেখানে দোকান লেগে গেছে। হঠাৎ ট্রেন থেকে নামলো, এক গাদা লোক, হাঁটার জায়গা নেই, ট্রেন একটু ঢুকে গেছে, ছুটে গিয়ে আমরা ট্রেন ধরি, 5 জনের সঙ্গে ধাক্কা লাগবে, কারণ এইটুকু সরু রাস্তা আছে, সব জায়গায় দোকান। তো যে যেখানে পাচ্ছে বসে পড়ছে, ওখানে খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, নোংরা করছে, কোনো প্রতিবিধান হয় না। যেখানে আরপিএফ করতে পারবে পরিষ্কার করবে, না হলে পুলিশ তাকে সাহায্য করবে। আর এবং সব জায়গায় রেলের জায়গা পুনরুদ্ধার করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে। গতকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে তাণ্ডব চলেছে পাক সার্কাস, আসানসোল, এই সমস্ত জায়গায়। আপনারা কি চাইছেন, মানে যারা তাণ্ডব করছে? দেখুন, যারা এই ধরনের অবৈধ এনক্রোচমেন্ট করেছিল, রাজনৈতিক লাভ নিয়েছিল, তারা কিছু মানুষকে এই কাজে বাধা দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে। আমি বলে দিচ্ছি কোনো লাভ হবে না। এখানে শুরু হয়েছিল, কিশোর বাহিনী রাস্তা অবরোধ করে বলেছিল রাজাবাজারে নামাজ পড়ব, কিন্তু পুলিশ যেই কথা বললো তারা কি আবার মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। তো ধার্মিকভাবে আবহাওয়াকে কাজে লাগিয়ে আর প্রশাসনকে অসুবিধায় ফেলার যে চক্রান্ত, এটা থেকে বিরত থাকুন যারা করছেন। নাহলে কি হচ্ছে, হাতটা ওই অবধি যাবে না, আরও অনেক দূর অবধি চলে যাবে। প্রথমে রাজাবাজার, তারপরে পাক সার্কাস।
পুলিশ দেখিয়ে দিল যে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে পুলিশ অতি অনায়াসেই আইন শৃঙ্খলাকে নিজের কন্ট্রোলে আনতে পারে, যেটা এতদিন পর্যন্ত করতে দেওয়া হয়নি। কালকে পার্ক সার্কাসে প্রথম পুলিশকে লক্ষ্য করে স্টোন পেল্টিং হলো, ইট বৃষ্টি। তারপর আধ ঘন্টার মধ্যে পুলিশ এমন পাল্টা অ্যাকশন শুরু করলো যে সুরসুর করে যে যার মতো বাড়ি ঢুকে গেল। হ্যাঁ, এটা তো আমরা একদিন ভিডিও দেখতাম, কাশ্মীরে হয়েছে, স্টোন পেন্টিং হতো, তারপরে পুলিশের অ্যাকশন। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ গিয়েছিল উদ্ধার করতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, গুলিও চলেছে, তারপরে পুলিশ কী করেছে। তো দেখে শেখা উচিত, নাহলে ঠেকে শিখতে হবে। এই জন্য ভুলে যায় যেন ওরা, এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সরকারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যারা এই ধরনের কাজে হস্তক্ষেপ করছেন, কষ্টটা তাদের হবে, জেলে ওদেরকে যেতে হবে, মাথা ওদের ফাটবে। যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছে তারা তো কিছু হবে না, পরে তাদের উপরে অ্যাকশন নিশ্চয়ই হবে। 4 জন ভিভিআইপির নিরাপত্তার বারবারন্ত প্রত্যাহার হলো, তার মধ্যে অন্যতম নাম অরূপ বিশ্বাস। বেশিরভাগ ভিভিআইপি কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের ভয়ে এরা এই ধরনের সিকিউরিটি নিয়ে ঘুরত। ফলে পুলিশ যে ফোর্স, সেটা আমরা রাস্তায় দেখতে পেতাম না, নেতাদের বাড়িতে, নেতাদের গাড়িতে তারা ঘুরে বেড়াতো। সেই পুলিশ তার ডিউটি করবে, সাধারণ মানুষের সুরক্ষা দেবে, মানুষ নিজেকে সুরক্ষিত মনে করবে। কয়েকজন নেতা সুরক্ষিত থাকতেন, বাকি অসুরক্ষিত। তারা যদি মানুষের রোষকে ভয় পায়, রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসুক না। সল্টলেক স্টেডিয়ামে যাতায়াতের সময় আপনি নিশ্চয়ই একটা স্ট্যাচু দেখেছেন, মানে অর্ধেক রয়েছে বডি, তার উপর পা একটা আছে আর বল আছে। বল আছে। নিশীথ প্রামাণিক বলছে এটা রাখা যাবে না, কারণ এটা কোনো মানেই নেই। অনেক কিছুই সরকার করেছে। এই যে বিশ্ব বাংলার লোগো গোল গোল ঘুরছে, ঘুরতে ঘুরতে পশ্চিমবাংলা 15 বছর এখানেই ঘুরতে থাকলো, এগোতেই পারলো না। এই ধরনের ননসেন্স মার্কা কিছু সিম্বল, বাঙালির মেধার অপমান। এটা হঠাৎ আজকের মনে হলো, রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এই এটা করে দিস, ফোন করে বললো, হয়ে গেল। কী মানে এগুলো? তারপরে দেখুন, এই যে মেট্রো স্টেশনগুলোর নামকরণ হলো, আপনি একজন মহাপুরুষদের সম্মান দেওয়ার অনেক রাস্তা আছে। ওই এর সামনে একটা স্ট্যাচু বানিয়ে দিন, তাকে দেখে চিনবে, নাহলে লোক জানবে না কোন লোকটাকে। ছেলে বাবাকে জিজ্ঞেস করবে, বাবা এই টেকো লোকটাকে, এই বুড়ো লোকটাকে। মহাপুরুষদের প্রতি আপনি সেখানে সিঙ্গুর পড়াবেন, মহাপুরুষদের জীবনী পড়াবেন না, নন্দীগ্রাম পড়াবেন, আপনার জীবনী পড়াবেন। আর নেতাজি সুভাষ রবীন্দ্রনাথের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেবেন, আর ওখানে হলেতে আমাদের মহাজাতি সদনে ও একজনকেই চিনবে, আর কেউ নয়। তো যেখানে স্থানের নামে আমরা স্টেশন দেখি, আমি দেখেছি মেদিনীপুরেতে 3টে গ্রামের নাম দিয়ে একটা স্টেশন হয়েছে। তো এটা তো বড় হয়েছে নাম, কিন্তু লোকে জানবে এই 3টে গ্রামে যাওয়া যায় এখানে নেমে। আপনি নাম দিলেন, সব জায়গায় রাজনীতিক লাভ নেবেন, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় নামবেন। আমার মনে হয় উনি নিজেও কনফিউজ থাকেন যে কোন স্টেশনটা কোথায়। মেসির টাকা, লাস্ট প্রশ্ন করেনি, মেসিকে দেখতে মানুষ প্রচুর টাকা খরচা করেছে, কিন্তু অরূপ বিশ্বাস কোমরে হাত দিয়ে ছবি তুলেছে, মুখ্যমন্ত্রীর পরিবারের লোক ছবি তুলেছে। আপনাদের সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে সব টাকা মানুষকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হবে। মেসিকেও নির্বাচনের কাজে লাগানো হয়েছে, নির্বাচন প্রচারে আনা হয়েছিল, ঝান্ডা ধরানোর চেষ্টা হয়েছিল, মামাটি মানুষের বেঁচে